What is the type of the instrument? তোমরা ফিজিক্স পড়েছো অনেক আগে, 5 বছর 6 বছর আগে হয়তো বা 4 বছর আগে জাস্ট। তো সেক্ষেত্রে অনেকগুলো যন্ত্র তোমাদের মাথায় আছে। কি কি ছিল? ভোল্টামিটার ছিল, গ্যালভানোমিটার ছিল, অ্যামিটার ছিল। তো এই ইসিজি মেশিন যেটা, সেটা কি? নো, অ্যামিটারে তো তড়িৎ প্রবাহ মাপে, ইট ইজ ইলেকট্রিক কারেন্ট মাপে। এখানে আমরা কি দেখবো? না, তাহলে ভোল্টমিটারও না এটা। এক্স্যাক্টলি, ইট ইজ আ গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি আবিষ্কার করেছিল? হু হ্যাজ ডিসকভার্ড গ্যালভানোমিটার? লুই গ্যালভানি? নো, দিস ইজ দ্য থিং। দেয়ার আর সো মেনি সায়েন্টিস্ট যারা আবিষ্কার করেছেন এবং নামটা উৎসর্গ করেছেন অন্য কোনো প্রায়র সায়েন্টিস্টের উপরে, যারা সেই ফিল্ডে সিগনিফিক্যান্ট একটা অবদান রেখেছেন, একটা কন্ট্রিবিউশন করেছেন। তো গ্যালভানোমিটার ইজ নট ডিসকভার্ড বাই লুই গ্যালভানি, অলদো ইলেকট্রিক কারেন্ট যদি অ্যাপ্লাই করা হয় ফ্রগ লেগে তাহলে টুইচিং হয়। এটা প্রথম লুই গ্যালভানি এক্সপ্লেন করেছিলেন। তো তার সম্মানার্থে, ফর হিজ অনার, এটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন জোহান স্কুইগার। জোহান স্কুইগার, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, এগুলো মাথা থেকে উঠিয়ে দিলেও চলবে। বাট আমি বলছি বিকজ তারা আমাদের মেনশনটা ডিজার্ভ করেন, কারণ তাদের জন্য আমরা এতদূর এগোতে পেরেছি। এখনো অবধি ইসিজি 100 ইয়ার্স ওল্ড একটা টেকনিক, কিন্তু এখনো অবধি কার্ডিওলজিস্টরা সেইটা করেই কিন্তু প্রথম ডায়াগনোসিস বানাচ্ছেন। সো ইট ইজ ভেরি ফ্রুটফুল থিং টিল ডেট অ্যান্ড রিলিভেন্ট, জাস্ট লাইক অ্যান চেস্ট এক্স-রে। আমরা রঞ্জনকে কখনোই ভুলবো না আমাদের সারা জীবনে, ঠিক তেমনি আমরা এই দুজন মানুষকে ভুলবো না কখনোই, ইনক্লুডিং গ্যালভানি। তো দিস পারসন ইজ জোহান স্কুইগার, SCHWIGGER, জোহান স্কুইগার। তো ইনি প্রথম আবিষ্কার করেন গ্যালভানোমিটার, নট ইসিজি। ইসিজি মেশিন নয়, গ্যালভানোমিটার আবিষ্কার করেন। গ্যালভানোমিটার জিনিসটা কি? একটা স্ট্রং যদি পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড থাকে দুই সাইডে, আর তার মাঝে যদি একটা ইলেকট্রিক কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যায়, প্রবাহ হয়, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, তাহলে যে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা জেনারেট করে, দিস ফোর্স উইল ডিস্টর্ট অর ডিফ্লেক্ট দ্য ইলেকট্রিক কয়েল। এই জিনিসটা উনি প্রথম ডেমনস্ট্রেট করেন এবং ডিসকভার করেন। তো দিস ইজ কল্ড গ্যালভানোমিটার। সেটা আবিষ্কার করেছিলেন এবং ডেমনস্ট্রেট করেছিলেন জোহান স্কুইগার। আচ্ছা, দি পারসন অন দ্য লেফট, এনাকে চেনা উচিত, এনার ছবি তোমরা পেয়েছো। ইয়েস ইয়েস, আইনথোভেন, উইলিয়াম আইনথোভেন, ঠিক আছে, এনার ছবি তোমরা পেয়েছো ফিজিওলজিতে ভালো বইগুলোতে সবাই এনার ছবি লাগিয়ে রাখে, ঠিক আছে, অনেক সময় ফ্রন্ট পেজে লাগিয়ে রাখে। তো হি ইজ দ্য গ্রেট উইলিয়াম আইনথোভেন। ইনি গ্যালভানোমিটার যে আমাদের বডিতে অ্যাপ্লাই করা যায় সেইটা প্রথম ডিসক্রাইব করেছিলেন। তো আমরা বলতে পারি যে মডার্ন ইসিজি মেশিন, দ্যাট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফি, পাওয়ার নেই না চার্জ নেই, কি হলো? আচ্ছা, তো ইনি প্রথম অ্যাপ্লাই করেছেন এবং ইসিজি মেশিনটা প্রথম আবিষ্কার করেছেন বা ডিজাইন করেছেন। তার নাম হলো উইলিয়াম আইনথোভেন। এইটা বলা যাবে না, এটা একদম বলা যাবে না, এক্সামে বলা যাবে না, কেউ ক্ষমা করবে না, ঠিক আছে। আচ্ছা, তো তার আরো অনেক অবদান আছে ইসিজি। আর ইসিজিতে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব, কোন লিড, কি ধরনের লিড সিস্টেম, তার উপর প্রচুর অবদান আছে এবং সেইটাই আমরা এখন অবধি ফলো করি। কিছুটা মডিফাই হয়েছে, কিন্তু এখন অবধি সেই জিনিসটাই আমরা ফলো করি। তো এনাকে বলা চলবে না। সো দিস গ্রেট পারসন ইজ উইলিয়াম আইনথোভেন। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ইসিজি মেশিন। রিসেন্টলি কারো ইসিজি হয়েছে এক্সামের আগে? থার্ড ড্রপ পার্ট 1 এর আগে কারো ইসিজি হয়নি? বুক দরকার করেনি কারো? সবারই করেছে, ঠিক আছে। তো তাদের কি এত বড় মেশিন ইসিজি করতে হয়েছিল? এই যে ব্যক্তি এখানে বসে আছেন, এত বড় মেশিন দেখে তো এমআরআই মেশিনের মতো সমান লাগছে। এখন কি এত বড় মেশিন লাগে? না, লাগে না। এখন কি লাগে? না, পোর্টেবল তো অনেক দূরের কথা। এখন কি অ্যাপল ওয়াচে আমরা এখন ইসিজি করতে পারি, তাই না? অ্যাপল ওয়াচে আমরা যে রিদম স্ট্রিপ বলি আমরা, যেটাকে, এই কথা বলো না প্লিজ,
if you are not interested, if you feel bored, you can leave. আমি তাতে একদম অফেন্ডেড হব না, ঠিক আছে, তোমরা লিভ করতে পারো। তো যারা শুনতে চাইছে তাদেরকে একটু শুনতে দাও প্লিজ। তো আমরা এখন এসিজি রিদম স্ট্রিপ পেয়ে যাচ্ছি কোথায়? অ্যাপল ওয়াচে পেয়ে যাচ্ছি, তোমাদের যেটা হাতে সব সময় পড়ে থাকছো। তাহলে কোথায় এই মেশিন আর কোথায় এই মেশিন। এভাবেই হিউম্যানিটি প্রোগ্রেস করছে ইন লাস্ট ফিউ সেঞ্চুরি। আচ্ছা, এরপরে আমরা একদম লাস্টে চলে যাব না, ডিসকাশনের শুরু, এটা ডিসকাশনের লাস্ট নয়। আচ্ছা, রিগার্ডিং বুকস, কি বই পড়বো? আমি তো ইনিশিয়াল ইন্ট্রোডাকশনস বা ইনিশিয়াল তোমাদের পোস্টটা দিয়ে দেবো ইসিজি, আশা করি তার বাইরে এই স্টেজে লাগবে না। কিন্তু এই স্টেজ যখন শেষ হয়ে যাবে, ফাইনাল এমবি পাস করে যাবে, তখন ফ্রি টাইম এদিক ওদিকে ঘুরবে, ঠিক আছে। ইন্টার্নশিপের সময়ে যখন মেডিসিন তোমাদের ডিউটি থাকবে, তখন একটা বই তোমাদের পড়তে হবে। বইটার নাম হলো হামটনস মেড ইসিজি, মেড ইজি ইসিজি, মেড ইজি, হামটনস মেড ইজি। একটা ছোট্ট বই, খুব কিউট বই, লাল রঙের, ঠিক আছে, লাল কালো রঙের। সেই বইটা তোমাদের পড়তে হবে। পড়তে বেশিক্ষণ একদমই সময় লাগবে না, প্রতিদিন যদি 10 মিনিট টাইম দাও, ম্যাক্সিমাম 1 মাস লাগবে বইটা পড়তে, ঠিক আছে। হামটন, HUMPTON, হামটনস, হামটনস ইসিজি। হামটনসের আনারে মোটা ইসিজি আছে, ভুলেও সেটা খুলতে যেও না, সেটা কার্ডিওলজিস্টদের জন্য। এটা হলো মেডিজি, এটা হলো জেনারেল ফিজিশিয়ানদের জন্য। পোস্ট ইন্টার্নশিপ বা ইন দ্য ইন্টার্নশিপ ইউ ক্যান রিড, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি কেউ এমডি মেডিসিন করো, তাহলে কি বই পড়বে? বালথাজার। It is world recognized book, one of the best book of electrocardiography, one of the easiest book to read, and একবার তুমি রিভিশন দিলে 3 বার পড়ার ইকুয়াল হয়, ঠিক আছে। বালথাজার, BALTHAZAR, বালথাজার, ওকে। সো বালথাজার ইলেকট্রোকার্ডিওগ্রাফি is one of the best book. এছাড়া আরো কিছু বই আছে, গোল্ডম্যান ইলেকট্রোকার্ডিওগ্রাফি আছে, সেগুলো আরো বেশি এলাবোরেটিভ, বাট তোমাদের পারপাসে এটা মোর দেন এনাফ। আমি যে তোমাদের বেসিক পার্টটা পড়াবো, এটা মেইনলি বালথাজার থেকে পড়াবো। আমি অলরেডি পড়ে ফেলেছি সেটা, তো আমার পক্ষে সেখান থেকে করা সহজ। হামটনস পড়েছি সেই ইন্টার্নশিপে, ভুলে গেছি। তো বালথাজারের একদম মানে সহজ সরল ভাষায় লেখা আছে, তোমরাও পড়তে পারবে, কিন্তু তোমাদের জন্য সেটা একটু ওয়েস্টেজ অফ টাইম হবে, কারণ যথেষ্ট ভলিউমিনাস বুক, মানে প্রায় ধরো 500-600 পেজের বই আছে। তো সেটা তোমাদের পড়ার এই স্টেজে কোনো দরকার নেই। আমি যতটুকু দরকার ততটুকু পড়িয়ে দেবো। এর বাইরে আশা করছি আর পড়ার দরকার হবে না, বলো। হ্যাঁ, বুঝতে পারলাম না। কি হামটনস? হ্যাঁ, ওই দিস ওয়ান। হ্যাঁ, আমি বললাম তো লাল বই, এর থেকে ভালো ডেসক্রিপশন। হ্যাঁ, এটা আছে, এটা আগের এডিশন, হয়তো এটা পরের এডিশন, ঠিক আছে। এই বইটা আমি পড়েছি, তুমি এটা দেখাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তো স্টার্টিং দ্য ক্লাস, স্টার্টিং দ্য ডিসকাশন প্রপার। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো রিগার্ডিং দ্য কন্ডাকশন সিস্টেম অফ আওয়ার হার্ট। আমরা সবাই জানি ইম্পালস in normal heart starts to generate from SA node, then it flows through no lateral jet. So there are 3 atrial bundle, atrial fascicle or atrial bundle. সেই বান্ডলের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যায় এবং আলটিমেটলি তারা রিচ করে এভি নোডে। তাহলে অ্যাট্রিয়াকে এক্সাইট করে কে? No, my SA node, exactly. Atria is primarily excited by SA node, right? But to reach in AV node, we have 3 different channels. This is for evolutionary, advantageous for us. যে কোনো একটা চ্যানেল যদি খারাপ হয়ে যায়, তাহলে আরেকটা চ্যানেল সাপোর্ট দিয়ে দেবে। তো 3খানা ডিফারেন্ট চ্যানেল আছে, সেই 3খানা চ্যানেল দিয়ে আমাদের আলটিমেটলি ইম্পালসটা কোথায় আসছে? এভি নোডে আসছে। এভি নোডে কাজটা কি? মেইন কাজ কি এভি নোডে? সবাই ফিজিওলজি পড়েছো? এভি নোডের মেইন কাজ কি?
one is gatekeeper, ঠিক বলেছো, কারণ এসও নোডের যে নরমাল ইম্পালস জেনারেশন ক্যাপাসিটি সেটা যথেষ্টই বেশি, তো সেক্ষেত্রে এভি নোড কিছুটা ডাম্পেন করে। নরমাল এসও নোডাল অ্যাক্টিভিটি ইজ 100 to 120, but our heart rate, normal heart rate is 60 to not 70, 60 to 100. So there must be some dampening, and this dampening can be regulated. সেই রেগুলেশনটা কি করবে? প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। ড্যাম্পেনিং এর কাজটা প্যারাসিম্প্যাথেটিক করবে, যেটা ঘোড়ার রাশ, হর্স রাইড করলে যে রাশটা ধরে সেইটা করবে প্যারাসিম্প্যাথেটিক, আর চাবুকের কাজটা করবে সিম্প্যাথেটিক। চাবুকের কাজটা আছে এসও নোডে, তাহলে এসও নোডে অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি আছে, কিন্তু চাবুকের কাজটা করবে কি? রাশটা টানবে কোথায়? সামনের দিকে, এভি নোডে। তাহলে দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট ফাংশন অফ এভি নোড, টু dampen the SO nodal impulse, to cut the SO nodal impulse to some extent so that our heart doesn't get exhausted, and it can be modulated on requirement. যদি আমাদের দৌড়ানোর দরকার হয় তাহলে হার্টের ডিমান্ড বাড়বে, তাহলে হার্ট রেট বাড়াতে হবে, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, এসও নোডকে চাবুক মারলাম, রেট বেড়ে গেল। যদি আমরা শুয়ে থাকি তাহলে হার্ট অটো দৌড়ে পাম্প করলে আমরা ফালতু এক্সারশন করবো, আমাদের হার্টে অক্সিজেন ফালতু হাওয়া থেকে খরচ করব। ফিজিওলজি কি করেছে? একটা রাসেট সিস্টেম করেছি। যখনই আমরা ঘুমাই ভেগাল টোন ইনক্রিজ করে, প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, সিম্প্যাথেটিক ফ্লো ডাউন হয়। প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি মানে ওভার অ্যাক্টিভিটি না, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয়, তার ফলে ভেগাল টোন বাড়ে। দিস উইল লিড টু ডাম্পেনিং অফ এভি নোডস এন্ড লিড টু ডিক্রিজড হার্ট রেট। নরমাল ইন স্লিপ হার্ট রেট কত? ইন স্লিপ হার্ট রেট কত? তুমি বন্ধ করো, তুমি ছাড়া আরো আনসার করতে দাও, ঠিক আছে? হ্যাঁ, সবাই ভাববে যে তুমি অ্যানসার করছো খালি, তাই না? তুমি বলো স্লিপের সময় নরমাল হার্ট রেট কত? হ্যাঁ, নো, তুমি বলো এবার। নো, এনিওয়ান? নো, because it is important, right? ধরো না কোন একটা পেশেন্ট ঘুমাচ্ছে, তুমি তার হার্ট রেট মাপলে, দেখলে 45। ও মাই গড, রাত 1টার সময় কনসালট্যান্টকে ফোন করলে যে স্যার এই পেশেন্টের হার্ট রেট 45 হয়ে গেছে। Is it pathological? Exactly. So heart rate in sleep is 45 to 50 normally, ঠিক আছে? এবার যারা কেউ অ্যাথলেটিক্স হয়, যার অলরেডি ভেগাল টোন বেশি, সে ঘুমালে আরো বেশি ভেগাল টোন বাড়বে, তাহলে তার ক্ষেত্রে 40 to 45 বা 50 that should be the normal heart rate at sleep. তাহলে আমরা যেটা নরমাল ফিজিওলজিক্যাল হার্ট রেট বলি, that is not during sleep, that is during normal baseline physical activity বা at rest, but not during sleep. সো এভি নোডের কাজটা আমরা বোঝা গেলাম। একটা ইম্পর্টেন্ট ফাংশন, আর একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। একটা তো রেট কমাচ্ছে, আর একটা কি কমাচ্ছে? না, বলো। এভি নোডাল ডিলে বলে কিছু জানা আছে? এভি নোডাল ডিলে, ইজ ইট রিয়েলি ইম্পর্টেন্ট টু ডিলে দ্যাট কন্ডাকশন? হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? বলো, আপনি বলুন। ventricular filling যাতে ঠিকঠাক করে হতে পারে, because yes, if there is simultaneous contraction of atria and ventricle, then if it is not so it will be desynchronous, right? So first of all there will be complete dilatation, and then there will be contraction. Atrial dilatation occurs mainly by filling, not due to there is no relaxation property like lung কি অ্যাট্রিয়া নিজে থেকে ডাইলেট হয়ে যাবে। ইট গেট ডাইলেটেড বাই ফিলিং। কন্ট্রাকশন টু সাম এক্সটেন্ট ইজ দেয়ার, that is by the electrical impulse and followed by mechanical conversion, কিন্তু ফিলিংটা মেইনলি ডাইলেটেশন ফিলিং করে। এরপরে যখন পুরোপুরি অ্যাট্রিয়া থেকে ব্লাডটা ভেন্ট্রিকুলে আসবে, তারপরে তো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে লাভ আছে। তাহলে প্রথমে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করলো, ফিলিং হয়ে গেল, তারপরে যতটুকু ব্লাড ছিল সেটা দুটো এভি নোড এভি ভালভ দিয়ে ভেন্ট্রিকলে পাঠিয়ে দিল, তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলেতে সেই আলটিমেটলি আমরা এফেক্টিভ ইজেকশন ফ্র্যাকশনটা পাবো, ব্লাড ভলিউমটা পাবো। এই ডিলেটা দেয় এভি নোড। দ্যাট ইজ ওয়াই এভি নোড ইজ ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যালি। সো ইট ইজ ভেরি ক্রুশিয়াল। যদি কোনো পেশেন্টের হঠাৎ করে ভুল করে এসি নোড অ্যাক্টিভ না থাকে বা এসি নোড শাটডাউন করে এবং এভি নোড থেকে ইম্পালস জেনারেট হয় ডিউ টু সাম অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া মানে যেটা রিদিমের ব্যতিক্রম যেটা হচ্ছে অ্যারিথমিয়া বলি সেটাকে, যে যদি এভি নোড থেকে কোনো রিদিম জেনারেট করে তাহলে তার ক্ষেত্রে প্রবলেম কি হবে? তাহলে না,
AV নোড থেকে জেনারেট করছে, হার্ট রেট কমে যাবে, নাম্বার 1। নাম্বার 2, AV নোড থেকে উপরের দিকে ইম্পালস যাবে, অ্যাট্রিয়া কন্ট্যাক্ট করবে, এন্ড সাইমালটেনিয়াসলি AV নোড থেকে নিচের দিকে ইম্পালস যাবে, ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করবে। তাহলে দুটোই একসঙ্গে কন্ট্যাক্ট করবে। যদি দুটোই একসঙ্গে কন্ট্যাক্ট করে, যখনই ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করছে তখনই ভালভ গুলো ক্লোজ হয়ে যাচ্ছে। অ্যাট্রিয়া যদি ক্লোজ ভালভের উপর কন্ট্যাক্ট করে, তাহলে কি হবে? অ্যাট্রিয়া ব্লাডটা কোথায় উপরে শুট করবে? ব্যাক টু হবে কোথায়? সুপারের ভেনে করবে, ইন্টারনাটিকুলার ভেনে। সেটাকে আমরা কি বলি? Raised JVP. Not only raised JVP, it is known as Cannon waves. Cannon waves. If there is AV nodal impulse, if the source somehow generated from the AV node, then there will be regular Cannon waves, regular or irregular based on the AV nodal property, but there will be Cannon waves because the artery is contracting against closed valves. So this will lead to Cannon waves. That is why AV nodal delay is so important. তাহলে আমরা AV node এ আসলাম। AV নোড থেকে এবার কি হবে? বান্ডল অফ হিজে আসবে। AV নোড থেকে বান্ডল অফ হিজে আসবে। বান্ডল অফ হিজ কটা আছে? একটাই আছে। বান্ডল অফ হিজ থেকে এবার রাইট বান্ডল ব্রাঞ্চ হবে, লেফট বান্ডল ব্রাঞ্চ হবে। রাইট বান্ডল ব্রাঞ্চ রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেবে, লেফট বান্ডল ব্রাঞ্চ দুটো ভাগে ভাগ হবে। দেখো, লেফট ভেন্ট্রিকল আমাদের মেইন চাঙ্ক অফ কার্ডিয়াক মাস, রাইট? যদি পুরো কার্ডিয়াক মাসটাকে তুমি কনসিডার করো, তাহলে নিয়ারলি 60% অফ দ্য কার্ডিয়াক মাস উইল বি কন্ট্রিবিউটেড বাই লেফট ভেন্ট্রিকল অনলি। তাহলে টু এক্সাইট ইট, তাহলে লেফট ভেন্ট্রিকল এক্সাইট করার জন্য আমাদের দুটো আলাদা আলাদা চ্যানেল থাকাই ভালো। চ্যানেলগুলোর হোয়াট ইজ দ্য রোল অফ দিস চ্যানেলস? এই চ্যানেলগুলো যদি নাও থাকতো, তাও তো অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলের মাধ্যমে কোন একটা কানেকশনের সাহায্যে ডাইরেক্টলি মাসল টু মাসল কন্ডাকশন হতে পারতো। Exactly, the speed will be slow. So the conduction, the resistance of conduction system is very low. It is designed in such a way that the resistance compared to the normal myocardium is 100 or 1000. The rate of progression in his Purkinje system is way faster than the rate of progression in myocardium. So this is the importance of conduction system. তাড়াতাড়ি ইলেকট্রিসিটিটাকে পৌঁছে দেওয়া নির্দিষ্ট জায়গাতে, যেখান থেকে আবারও মেকানিক্যাল কন্ট্রাকশনটা স্টার্ট করতে পারবে। তাহলে লেফট ভেন্ট্রিকল একটা বড় চেম্বার, সেখানে আমাকে তাহলে দুটো আলাদা আলাদা ফ্যাসিকুল আমরা দিয়ে দিলাম। একটা পস্টেরিয়রলি দিলাম, দিস ইজ নোন অ্যাজ পস্টেরিয়র ফ্যাসিকুলাস, এন্ড একটা অ্যান্টেরিয়রলি সামনের দিকে অ্যাপেক্সে সাপ্লাই করলাম, দিস ইজ নোন অ্যাজ লেফট anterior fasciculus। আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ছবিতে এবার মনোনিবেশ করো, দিস ইজ এসএ নোড, এখান থেকে ইম্পালস জেনারেট করছে। এখানে তিনখানা যে ফ্যাসিকলস আছে, সেখানে আলটিমেটলি এভি নোডে আসছে। এভি নোডের লোকেশন গুলো ইম্পর্টেন্ট না, অ্যানাটমিতে ইম্পর্টেন্ট, আর যখন কার্ডিওভাস্কুলার সার্জন হবে তখন ইম্পর্টেন্ট, বা কার্ডিওলজি যখন পড়বে। তারপরে হেড আসলো, তারপরে এটা হলো রাইট বান্ডল ব্রাঞ্চ, তারপরে হলো লেফট মেন ব্রাঞ্চ, তারপরে হলো লেফট পোস্টেরিয়র ফ্যাসিকল, এন্ড তারপরে হলো লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল। এখানে ফ্লোটা এসএ নোড, এট্রিয়া, এভি নোড, বান্ডল অফ হিজ, আর রাইট আপ বিবি, লেফট বিবি, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল, লেফট পোস্টেরিয়র ফ্যাসিকল, দেন Purkinje fibers, দেন লেফট ভেন্ট্রিকল। as simple as that. ওকে, তাই আমরা ইন জেনারেল সিকোয়েন্স অফ অ্যাক্টিভেশনটা জানার চেষ্টা করব। তাহলে অ্যাট্রিয়া, দিস ইজ অ্যাট্রিয়া। তো হ্যাঁ, এরপরে আমরা জানবো যে মায়োকার্ডিয়ামে একটা সিঙ্গেল মায়োকার্ডিয়াম কি দিয়ে তৈরি? ইট কনসিস্ট অফ মায়োসাইটস, রাইট? কার্ডিওমায়োসাইটস আর স্পেশাল, why? Exactly, gap junction. Gap junction is the most important thing, most special thing of cardiomyocyte, right? So in cardiac myocytes we have gap junctions, so that multiple cell may act as unicell or single cell, at least in terms of electrical activity. কোন একটা জায়গাতে যদি কোনো ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, ভোল্টেজ পটেনশিয়াল যদি চেঞ্জ হয়, তাহলে একটা ভ্যালা থাকে বা কোন একটা যদি ছোট সোলার টুকরো থাকে, তাহলে সেই সোলার টুকরোটা কিন্তু প্রথমে আবার ফিরে আসে। ঠিক তেমনি যে পোরশনটা সবথেকে লাস্টে ডিপোলারাইজ হচ্ছে, সে সবথেকে ফার্স্টে রিপোলারাইজ হবে। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। টি ওয়েভ অ্যামপ্লিটিউড এন্ড কিউআরএস কমপ্লেক্সের অ্যামপ্লিটিউড একই ডিরেকশনে কেন হয় সেটা বোঝার জন্য, ঠিক আছে? কারণ দেখো, ডিপোলারাইজেশন যে ঘটনা, রিপোলারাইজেশন তার অপোজিট ঘটনা। তাহলে একই ইসিজি কমপ্লেক্সে কিউআরএক্স ভেক্টর যেদিকে থাকবে, টি ভেক্টর টি ওয়েভ ইজ ডিউ টু রিপোলারাইজেশন। আমি একটু পরে আসছি।
তাহলে দুটো কেন একই দিকে হচ্ছে সেটা এটা এক্সপ্লেন করবে। তো এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখুন, এর পরবর্তীতে যখন আমরা অ্যাকচুয়াল ওয়েবসে যাব তখন এই জিনিসটা আমি আবার তোমাদের মনে করাবো। ওকে, সো দিস ইজ দ্য ইসিজি অফ হুইচ লিড, এটা মোস্টলি কোন লিডে পাওয়া যায় সবথেকে বেশি আইডিয়াল এইরকম স্ট্রাকচার যেটা লেফট সাইডে আছে, ইওর লেফট সাইড, মাই লেফট সাইড, ইওর রাইট সাইড, ওই ইসিজির প্যাটার্নটা মোস্ট কমনলি কোন লিডে পাওয়া যায়? এক্স্যাক্টলি lead to and someone we also can get it in v1 এরকম আমরা পাই না, v1 এ আরো নেগেটিভ থাকে, তাহলে lead to, তাহলে আমরা রেডিয়ান স্ট্রিপে ইউজুয়ালি lead to কেই নিই, কারণ lead to তে আমরা আইডিয়াল যেভাবে বাচ্চাদেরকে পড়ানো হয় আমরা অন্য যে কোনো লিড দিয়েই পড়াতে পারি, কিন্তু লিড 2 এর একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হলো এখানে সবথেকে ভালো আমরা পি ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি, সেই কারণে আমরা ওটা একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। বাদবাকি যে কোনো লিড নিয়ে পড়ানো যেত, ইলেকট্রোকার্ডিওগ্রাফি যে কোনো লিড নিয়ে পড়ানো যেত, কিন্তু সমস্ত বুক স্ট্যান্ডার্ড এই কারণে ধরেছে যে এখানে পি ওয়েভ মরফোলজিটা সবথেকে ভালো বোঝা যায় এবং সবথেকে আর্লি যদি কোনো চেঞ্জ হয়, যদি কোনো মডিফিকেশন হয়, সবথেকে আর্লি এখানে আমরা বুঝতে পারি। That is why lead 2 is known as rhythm strip. আমরা যতগুলো ডিসকাশন করব মেইনলি lead 2 কে নিয়ে ফোকাস করব, যদি না অন্য কোন লিডের দরকার আছে ডিসকাশনে। আচ্ছা, তো now coming to the first lead, that is p waves. Now p waves কিসের জন্য হয়? p waves is due to, বলো অন্য কেউ বলো, atrial contraction, that is wrong answer. হ্যাঁ, depolarization of atria, single atria, right atrium only, right atrium. P wave is generated due to right atrium or left atrium? No, both atrium, right? That is why I have asked. P wave is generated due to right and left atrium. তাহলে p wave একটা ওয়েভ কি, একটা রাইজিং ওয়েভ থাকে, একটা ফলিং ওয়েভ থাকে, একটা ইনক্লিনেশন পয়েন্ট থাকে, একটা ডিফ্লেকশন পয়েন্ট থাকে, রাইট? একটা ইনফ্লেকশন ওয়েভ থাকে, একটা ডিফ্লেকশন ওয়েভ থাকে। তাহলে দিস ইনফ্লেকশন ওয়েভ এইখানে দেখো, এবার এটা লাল রং করা যাবে এই কারসারটা, আর ছাড়ো পরের দিন করব। তো এই যে রাইট এট্রিয়ামের যে অ্যাক্টিভিটি, এটা এই কি ঘেটে যাবে, ছেড়ে দাও, হ্যাঁ এটা দিয়ে চলবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, ফাইন। So right atrial activity is denoted by the upstroke in p waves. এটা একদম মাথায় ঢুকিয়ে নাও। Right atrial activity is denoted by the upstroke. Now the height is part of upstroke or downstroke. কোন জিনিসের, কোন ঢেউয়ের, কোন ওয়েভের হাইট সেটা আপস্ট্রোক দিয়ে ডিটারমাইন করে না ডাউনস্ট্রোক দিয়ে ডিটারমাইন করে? অবভিয়াসলি আপস্ট্রোক। তাহলে যদি রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে হাইট বাড়বে না ওয়াইড বাড়বে? হাইট বাড়বে। সো এই জিনিসটা এখন মাথায় রাখো। তাহলে রাইট অ্যাট্রিয়াম depolarization is denoted in ECG by upstroke of P wave as well as height of P wave. Height including upstroke including height. Rather better to say upstroke including height of P wave is determined by right atrial depolarization. Simple. Now coming to left atrium. Left atrium is on the left side, but SA node is on the right side, so it will take time to reach the impulse to left atrium and to excite the whole left atrium. So whenever there is time factor, আমরা ECG তো একটা গ্রাফ, সেই গ্রাফের উপর দিকে থাকে ভোল্টেজ আর হরাইজন্টালি, that is x axis, in x axis there will be voltage, in y axis there will be, that is in horizontal axis there will be time. So whenever there is increase in delay, so there will be increase in time. So width of P wave is determined by left atrium. মাথায় একদম ঢুকিয়ে নাও, গেঁথে নাও, এটা একদম কার্ডিওলজির লাস্ট বছর অবধি তোমার লাগবে কাজে, ঠিক আছে? তাহলে width of P wave is determined by left atrium as well as downstroke of P wave. তাহলে as simple as that, upstroke as well as height is determined by right atrial depolarization, downstroke as well as width of the P wave is determined by left atrial depolarization activity. ঠিক? SA node এর কোন অ্যাক্টিভিটি আমরা ECG তে দেখতে পাই? SA node এর কোন অ্যাক্টিভিটি ECG তে দেখতে পাই?
দেখতে পায় না, ইট ইজ টু স্মল টু ক্যাচ। তাই বলে কি এটা মাপা যায় না? মাপা যায়। ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি বলে একটা অ্যাডভান্সড স্টাডি হয়, যারা কার্ডিওলজিস্ট তারা করেন, ক্যাথেটার হার্টে ঢুকিয়ে ওখানে ইলেকট্রো ঢুকিয়ে করেন, সেম জিনিস ইসিজির মতোই। তারা এসএ নোডের অ্যাক্টিভিটি আলাদা করে মাপতে পারেন, তারা এভি নোডের অ্যাক্টিভিটি আলাদা করে মাপতে পারেন, হিজ বান্ডেলের অ্যাক্টিভিটি আলাদা করে মাপতে পারেন। আমরা এসএ নোডের কোনো অ্যাক্টিভিটি পাই না। ঠিক তেমনি যে থোরেলস বা ল্যাটারাল যে থোরেলস বা আদার যে উইঙ্কিব্যাক্স যে ফ্যাসিকলস গুলো আছে, সেই ফ্যাসিকলস গুলোরও আমরা কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাপতে পারি না। অনলি দ্য মাসকুলার পার্ট, দ্যাট ইজ রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়াম, এর যে ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন সেটা আমরা মাপি। নাও এর রিপোলারাইজেশন কি আমরা মাপি? অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন বলো। Not always. Atrial repolarization, repolarization is not so strong enough to create any deflection over thoracic electrocardiogram বা over skin surface electrocardiogram. So that is why it appears as isoelectric line. It will not create any wave or any deflection. Okay. So after P waves we have QRS complex. Now this QRS complex is due to ventricular depolarization, biventricular depolarization. It is this QRS complex, and then there will be repolarization, and this repolarization is denoted by T waves. তাহলে in the middle there is some isoelectric point, isoelectric line. এই পার্টটা কার? তাহলে এই পার্টটা, তাহলে এইটা হলো ডিপোলারাইজেশন, এই পার্টটা হলো রিপোলারাইজেশন। এই পার্টটা কার সেটা জানতে হলে আমাদের কার্ডিয়াক মায়োসাইটের যে অ্যাকশন পটেনশিয়াল সেটা আমাদের একটু জাস্ট ব্রাশ আপ করে নিতে হবে। তোমরা সবই ফিজিওলজিতে পড়েছো, তোমাদের জন্য এটা রিভিশন হবে, তো সেটা আমরা একবার টুক করে দেখে নেব। চলো এই ছবিটা মনে আছে সবারই, অনেকবার আঁকতে হয়েছে ফিজিওলজি পরীক্ষাতে, মাথা খারাপ করে দিত, তাই না? তো এই ছবিতে চারখানা ফেজ আছে। দিস ইজ ফেজ 4। এটা একটু অবাক করা, মানে স্টার্টিং ফেজ ইজ ফেজ 4, রাইট? Or it is also the ending phase, that is why it is phase 4. And this one is phase 0. This one is phase 1, this initial deflection. So repolarization already starting from there. Then there will be some electrostatic thing. There is no change in such ionic activity or the potential difference. There is no change in potential difference. So this line is denoted by isoelectric line in the ECG, right? And then there will be complete repolarization, and this line is denoted by T waves. Exactly, hyperpolarization হয়, ওটা এখানে দেখাইনি, জাস্ট ফর সিম্পলিফাইড থিং আমি এটা এখানে নিয়েছি, কারণ ওটা আরো বেশি কমপ্লিকেট করতো জিনিসটা, ঠিক আছে? হাইপারপোলারাইজেশনের কোনো ইসিজিতে আমরা কিছু পাই না, ঠিক আছে? সেই কারণে ওটা আরো ইম্পর্টেন্ট নয় এখানে, ঠিক বলেছো তুমি। সো দিস ইজ ফেজ 4, ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এন্ড ফেজ 4। না এটা জানা আরো দরকার, এটার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। তোমরা যখন অ্যারিথমিয়া পড়বে, তার যখন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ পড়বে, সেই ড্রাগগুলো কোন স্টেজে কাজ করে সেটা জানা খুব দরকার, সেইটা এই ছবিতে তোমরা পেয়ে যাবে। সো দিস ইজ দ্য ইসিজি। পি ওয়েভ, আমরা পি ওয়েভের কোনো কিছু আঁকছি না, তার কারণ অ্যাট্রিয়াল নয়, এটা ভেন্ট্রিকুলার ইম্পালস। ভেন্ট্রিকুলার ইম্পালসে আমরা ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন এইটা টাইমলি সিনক্রোনাইজ করছি কার সাথে? অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিওমায়োসাইটস অফ ভেন্ট্রিকুলার সাথে। তাহলে দিস ইজ ইনিশিয়াল কিউ ওয়েভস এন্ড ফলোড বাই দেন আপশুট। দিস আর ওয়েভ ইজ জেনারেটেড বাই phase 0, and here which ion is responsible for phase 0? That is upshoot of electric potential, it is sodium, which is inward. The positive current is coming towards the inward, that is anterior milieu, right? And then there will be sudden deflection. সেই ডিফ্লেকশনটা কে করে? পটাশিয়াম আউট হয়ে যায় বলে। নাও একটা মজার জিনিস হচ্ছে এই জায়গাটাতে গেল, এই যে সোডিয়াম চ্যানেলগুলো একটু লেজি, এদের একটু এমভি মানে যেটা ভরবেগ সেটা একটু বেশি, তারা হঠাৎ করে এই পয়েন্টে গিয়ে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে না, তাদের কিছুটা অ্যাক্টিভিটি থেকে যায়, এই কারণে এটা এতটা স্লাউড। সেই সোডিয়াম গুলো
ব্রেক করে আস্তে 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 বন্ধ করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পটাশিয়াম কিন্তু আউট হতে শুরু করেছে অনেক ফাস্টার রেটে। সেই কারণে আলটিমেট যে পটেনশিয়াল সেটা আর উপরের দিকে না গিয়ে নিচের দিকে আসতে শুরু করে। So this is the starting point of repolarization. This is done by potassium channel outside, sodium channel inside, potassium channel outside. Inside starting of depolarization, potassium channel going out, it is starting of repolarization. Now এই যে repolarization সেটাকে স্লো ডাউন করার জন্য আরেকটা ক্যাটায়ন বাইরে থেকে আবার ভেতর দিকে আসতে শুরু করে। For this isoelectric line, for this isopotential line, or for this isoelectric line, আরেকটা ion that is calcium, this comes inside. তাহলে বাইরে বেরোচ্ছে কে? পটাশিয়াম। ভেতরে বেরোচ্ছে কে? ভেতরে ঢুকছে কে? ক্যালসিয়াম। তাহলে দুটোর যে ইলেকট্রিক্যাল ফাংশন দ্যাট ইজ অপোজিট টু ইচ আদার, যেটা কিনা প্যারালাল আউট করে দেয়, ক্যান্সেল আউট করে দেয় ইচ আদারকে, তার ফলে একটা প্রায় প্যারালাল একটা লাইন আমরা পেয়ে যাচ্ছি এখানে। এন্ড দ্য লাস্ট পার্ট ইজ ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেল, অনলি পটাশিয়াম চ্যানেল আউট হয়ে যাচ্ছে, এন্ড হুড হুড করে তখন repolarization start হয়ে যাচ্ছে। This is also done by potassium out. তাহলে যদি কোনো একটা মলিকিউল পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দেয় তাহলে এই স্টেজটা প্রলং হবে। পটাশিয়াম চ্যানেল যদি এই যে আউটওয়ার্ড পটাশিয়াম চ্যানেল যেটা, সেটাকে যদি কোনো একটা মলিকিউল ব্লক করে দেয় তাহলে এই যে স্লো যেটা রিপোলারাইজেশন স্টেজ বা হরাইজন্টাল যে লাইন সেটা প্রলং হবে। তার মানে কি এই লাইনটা প্রলং হবে। এই লাইনটা প্রলং হলে কি বাড়বে? কিউটি ইন্টারভাল বাড়বে। কিউটিসি কারেক্টেড এক্স্যাক্টলি। তাহলে কিউটি ইন্টারভাল বাড়বে। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দিস হোল থিং। এই কারণে তোমাদের 10H এই ক্লাসে এটা না হয়েছে ফিজিওলজির জিনিসটা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি কোনো পটাশিয়াম চ্যানেল ব্লকিং যে কোনো অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের প্রপার্টি থাকে যেখানে পটাশিয়াম চ্যানেল ব্লক করতে পারে, সে কি করবে? কিউটি প্রলঙ্গেশন করবে। কিউটি প্রলঙ্গেশন ইজ নোটোরিয়াস ফর রিদিম বিকজ ইট ক্যান ইনডিউস টর্সাডিস দ্য পয়েন্টেস বলে একটা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয় বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়। সামটাইমস ইট মে লিড টু ফিব্রিলেশন। সো এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ইনডিউসড বাই টর্সাডিস দ্য পয়েন্টেস বা টিডিবি, বা আরেকটা ফ্যাক্টর আছে যেগুলো ডিউ টু ইনক্রিজড অটোমেটিসিটি যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যারিথমিয়া গুলো হয় সেগুলো ম্যাক্সিমাম জায়গায় এই কিউটির এই রিজন গুলো থেকে স্টার্ট হয়। তাহলে যখন এই রিজনটা যত লম্বা হবে সেই জিনিসগুলো নিজে থেকে স্টার্ট হওয়ার প্রবণতা তত বেশি হবে, তাহলে অ্যারিথমিয়া রিস্ক তত বাড়বে। সেই কারণে ক্লাস 1 এর 1A নট অনলি সোডিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টি আছে, এর পটাশিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টিও আছে। তাহলে ক্লাস 1A কি করবে? কিউটি প্রলঙ্গেশন করবে। আর ক্লাস 3 ইটসেলফ পটাশিয়াম চ্যানেল ব্লকার, প্রাইমারিলি পটাশিয়াম চ্যানেল ব্লকার, তাহলে সে কি করবে? ডেফিনেটলি কিউটি প্রলঙ্গেশন করবে। তাহলে সেই দুটো ড্রাগ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ যারা কিনা অ্যারিথমিয়াকে মানে সাইড এফেক্ট হিসেবে অ্যান্টিঅ্যারিথমিয়া হতে পারে, তারা কারা? ক্লাস 1A এন্ড ক্লাস 3। একদম মাথার মধ্যে গেঁথে নাও, তোমাদের অ্যারিথমিয়া যখন পড়াবো তখনও এই জিনিসগুলো আসবে আবার। ঠিক আছে, এটুকু এখানকার এই সিগনিফিকেন্স। আচ্ছা, এরপরে আমরা টোটাল ইন্টারভালটা এখানে দেখে নিচ্ছি আদার ওয়েভস গুলো। তাহলে দিস কিউআরএস কমপ্লেক্স ইজ জেনারেটেড বাই ventricular activity, this is by ventricular repolarization. Now মজার জিনিস হলো ventricular depolarization is something and ventricular repolarization is just its opposite. তাহলে এই যে অ্যামপ্লিটিউড সেটা যদি অপোজিট দিকে আসার কথা ছিল, কেন সেম দিকে? তখন এই কনসেপ্টটা যে কারেন্ট যেদিকে যাবে, যদি কোনো ইলেকট্রোডের দিকে যায় তাহলে সে পজিটিভ ডিফ্লেকশন তৈরি করে। এইদিকে যদি যায়, ইট ইজ জাস্ট লাইক ডপলার এফেক্ট। ডপলার এফেক্ট কারো মনে আছে? ডপলার এফেক্ট সাউন্ডে, অ্যাস্ট্রোনমিতে মনে আছে? মনে নেই? রেড শিফট, ব্লু শিফট মনে আছে? হ্যাঁ। তো যখন কোনো অবজারভারের থেকে কোনো একটা সোর্স, সেটা লাইট সোর্স হতে পারে, সেটা সাউন্ড সোর্স হতে পারে, যখন তার দিকে ধেয়ে আসে তখন তার ফ্রিকোয়েন্সিটা অ্যাপারেন্টলি ইনক্রিজ করে যায়। তাহলে it will lead to increased frequency in case of sound, that is high pitch sound হবে, বা যদি লাইট হয় তাহলে ব্লু শিফট হবে, কারণ ব্লু এর বেশি ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে ব্লু শিফট হবে। ঠিক তেমনি যদি অবজেক্ট আমাদের থেকে দূরে যায় তাহলে রেড শিফট হবে। কোয়াসার বলে একটা অ্যাস্ট্রোনমিক্যাল একটা অবজেক্ট আছে। কোয়াসার মানে কি? দুটো তারা একে অপরকে করছে, রাউন্ড করছে।
তো সেক্ষেত্রে যে তারাটা আমাদের দিকে আসছে তার আমরা ব্লু শেপ দেখতে পাবো, যে তারাটা আমাদের থেকে দূরে যাচ্ছে তার রেড শেপ দেখতে পাবো। সেই সেম কনসেপ্ট এখানে, যদি কোনো ইলেকট্রিক্যাল ইম্পালস ইলেকট্রোডের দিকে আসে তাহলে সে পজিটিভ ওয়েভ তৈরি করবে, যদি ইলেকট্রোড থেকে বাইরে যায় তাহলে নেগেটিভ তৈরি করবে। এটাকে ডিপোলারাইজেশন। যদি রিপোলারাইজেশন হয় তার ঠিক উল্টোটা হবে। তাহলে যদি কোনো রিপোলারাইজেশন ওয়েভ কোনো একটা ইলেকট্রোড থেকে দূরের দিকে যায় তাহলে পজিটিভ ওয়েভ হবে। দিস ইজ দ্য সেম থিং হিয়ার। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ইলেকট্রোডের দিকে যাচ্ছে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে, পজিটিভ ওয়েভ। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন জাস্ট দ্য অপোজিট ইভেন্ট, বাট এখানে ইলেকট্রোড থেকে অপোজিট দিকে যাচ্ছে তাহলে পজিটিভ ওয়েভ। কখনো ভুল হবে এটা? কখনো ভুল হবে না। এই কনসেপ্টটা একদম মাথায় রাখো, কারণ এরপরে আরো বেশি কমপ্লেক্স সিনারিও আসবে যেখানে কখনো এইটা ব্লক হয়ে যাবে তখন ওয়েভগুলো এই দিক থেকে এদিকে আসবে, কখনো এইটা ব্লক হয়ে যাবে তখন ওয়েভগুলো এদিক থেকে এদিকে যাবে। তখন কি ধরনের স্ট্রাকচার তোমরা অ্যাজিউম করতে পারবে সেটা, এই কনসেপ্টটা যদি স্ট্রং থাকে তাহলে ইজিলি তোমরা নিজেরাই বলে দিতে পারবে ইভেন উইদাউট সিইং দ্য ইসিজি যে কেমন কেমন হতে পারে, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে। মনে থাকবে? সব পারবে, টাইম লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কিউটি ইন্টারভাল সম্পর্কে আমরা এখনই যাচ্ছি না, তার আগে আদার ইন্টারভাল গুলো আমরা দেখে নেব। সো দিস ইজ দ্য টোটাল থিং। আমি স্লাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে? পুরো বালতাজার পড়ার দরকার নেই, আমি যে স্লাইডগুলো শেয়ার করবো জাস্ট সেইটুকুই পরীক্ষার আগে একবার ঝালিয়ে নেবে। আমার ক্লাস হয়ে যাবে তারপরে অবশ্যই ঝালিয়ে নেবে। ঠিক আছে? আজকে সন্ধ্যেবেলা গিয়ে বা কালকে সকালবেলা উইদিন 24 আওয়ার্স জ্বালিয়ে নেবে, যাতে এটা স্ট্রেংথেন হয়ে যায়। তারপরে পরীক্ষার আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আর একবার এটা জ্বালিয়ে নিতে হবে। ঠিক আছে? আর যখন আমরা ডে টু ডে ক্লাস করবো তখন তো জ্বালাতেই হবে। তো এবার আমরা চলে আসি যে ওয়েভস, আদার ওয়েভস। তাহলে পিও ওয়েভ আমাদের হয়েছে, পিআর সেগমেন্ট। দিস ইজ নোন অ্যাজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেগমেন্ট এন্ড ইন্টারভাল? দাও দাও দাও, বলো বলো বলো, ঠিক বলছো, বলো। হ্যাঁ, সেগমেন্ট ইজ দ্য in between part, segment is in between part, but interval is including part, right? This is the difference. Interval, ha, exactly, including the thing, this is known as interval. Includes. Segment just the fraction, the part, right? So if we call PR interval, so starting from P waves, is starting from P waves, not the ending of P waves, starting from P waves to the start of QRS complex. Always Q wave থাকে না, ওইখানে আমরা PR segment বলছি। যদি Q waves থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? PQ segment বলতে পারি, কিন্তু PR segment is the general term, right? তাহলে PR segment, sorry, PR interval, starting from P waves to starting of QRS complex. So this is known as PR interval. PR interval কি ডিনোট করে সেটা আমরা পরে আসছি। PR segment কি ডিনোট করে সেটা আমরা আগে জানি। PR segment কাকে বলে? Ending of P waves to starting of QRS complex is known as PR segment. PR segment হলো একটা আইসোইলেকট্রিক লাইন যেটা কিনা কি ডিনোট করে একটা আন্দাজ বলো। তাহলে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে PR segment কি ডিনোট করছে? ফার্স্ট ইমেজটা PR segment ডিনোট করছে যে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেল না AV নোড, হিজ বান্ডেল, Purkinje his bundle of his right bundle branch, left bundle branch এবং আলটিমেটলি Purkinje ফাইবার অবধি রিচ করতে যে টাইমটা লাগছে, this is denoted by PR segment, right? কারণ দেখো আমরা যে QRS কমপ্লেক্স যেটা দেখছি, যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন দেখছি, সেটা কার ডিপোলারাইজেশন? এইগুলোর একটারও ডিপোলারাইজেশন নয়, কিন্তু কোনো কন্ডাকশন সিস্টেমের ডিপোলারাইজেশন দেখি না, ডাইরেক্টলি ভেন্ট্রিকুলার মায়োসাইটের ডিপোলারাইজেশন দেখি। একসঙ্গে এতগুলো মায়োসাইটস এক্সাইটেড হচ্ছে বলে একটা হিউজ ডিফ্লেকশন দেখতে পাচ্ছি। এই ছোট ছোট যে সরু সরু কন্ডাকশন সিস্টেম তার কোনো ডিফ্লেকশন দেখতে পাই না। তাহলে যখন আমরা কিউআরএস কমপ্লেক্স দেখছি, দ্যাট মাস্ট বি ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, নট Purkinje ফাইবার, নাথিং এলস। তাহলে স্টার্টিং ফ্রম এসি নোড থেকে শুরু করে Purkinje ফাইবার অবধি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট ইজ টোটালি সাইলেন্ট। তাহলে PR সেগমেন্ট যেটা এখানে যেটা আমরা পাচ্ছি, দিস PR সেগমেন্ট ইজ ডিনোটেড টিল ventricular repolarization or the electric current, the time taken to reach till ventricular myocyte, right? Now P wave তাহলে কোথা থেকে আসছে? P wave এটা it is due to atrial depolarization। তাহলে আমরা যদি বলি এসি নোড থেকে শুরু করে
এসও নোড থেকে শুরু করে, ভালো করে শুনো, এসও নোড থেকে শুরু করে ভেন্ট্রিকুলার মায়োসাইট অফ দি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কোন পার্ট দেখায়? পিয়ার ইন্টারভাল না পিয়ার সেগমেন্ট? না, এসও নোডের অ্যাক্টিভিটি যখন স্টার্ট হয় সঙ্গে সঙ্গে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন শুরু হয়ে যায়, তাহলে দ্য স্টার্টিং অফ পিরিয়ড ইজ ডিনোটেড বাই এসও নোড। এসও নোডের অ্যাক্টিভিটি দেখার জন্য আলাদা কোনো ইম্পালস নেই, আমরা একদম যখন শুরুতে যে ওয়েভটা শুরু হচ্ছে দিস ইন্ডিকেটস এসও নোডের অ্যাক্টিভিটি, তারপরে বাকিটা পুরোটাই এই যে পুরো ওয়েভটা আসছে সেই ওয়েভটা অ্যাট্রিয়ার জন্য আসছে, তাহলে এসও নোড অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে, আমরা ইসিজি তে দেখতে পাচ্ছি না ডাইরেক্ট, কিন্তু আমরা অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি যেহেতু ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে এসও নোড অ্যাক্টিভিটি শুরু হয়েছে। তাহলে এসও নোড অ্যাক্টিভিটি শুরু হলো, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হলো বা রিল্যাক্সেশন যাই হোক, তারপরে পেশেন্টের পুরো পিয়ার সেগমেন্ট গেল, তারপরে কিউআরএস কমপ্লেক্স তৈরি হলো, তাহলে পুরো PR interval, that is starting from P waves to starting of QRS, this segment, that is this interval, PR interval is denoted by this time taken from SA node to ventricular myocyte. That means the whole conduction system. মনে থাকবে? কোনো কনফিউশন নেই তো? বেশ, এরপরে QRS কমপ্লেক্স, QRS কমপ্লেক্স as simple as that, কেন Q waves হয়, কেন R waves হয়, কেন S waves হয়, এগুলো একটু জটিল ব্যাপার, তোমাদের লেভেলে জানলে জানা যায় কিন্তু একটু ওভারলোড হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে নেগেটিভ ওয়েভস আসে, তারপর সেপ্টাল ডিপোলারাইজেশন হয়, তারপরে পজিটিভ ওয়েভস আছে, বাকি যে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম সামনের দিকে ডিপোলারাইজ করে, এবং হ্যাঁ এক্স্যাক্টলি লেফট টু রাইটের দিকে সেপ্টাল ডিপোলারাইজেশন হয়, লিড টু তার লেফটের সাইডে থাকে, সেই কারণে তার থেকে অপোজিট দিকে আসছে বলে একটা নেগেটিভ ওয়েভস আসছে, ঠিক আছে? তো এটা যারা ইন্টারেস্টেড তারা নিজস্ব ইন্টারেস্টে পড়ে নিতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য। মোট কথা হলো QRS কমপ্লেক্সের Q waves is due to septal depolarization and বাকি R and S is due to ventricular depolarization. This S part is due to the last part of ventricle, that is annulus part. আমি এখানে তোমাকে একটু বলেই দিই, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের মাথায় আরো ভালোভাবে আশা করছি ঢুকবে। এই যে ভেন্ট্রিকলটা দাঁড়াও, এখানে এই যে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনটা প্রথমে এখান থেকে এদিকে হয় সেপ্টাল ডিপোলারাইজেশন, যেটা এখানে এই যে পার্কিনজি সিস্টেম, যে সরি এখানে যে লেফট বান্ডাল ব্রাঞ্চ আছে সেখানে কিছু ছাদা থাকে, কিছু পোর্স থাকে, সেই পোর্সের সাহায্যে ডাইরেক্টলি সেপ্টাল তারা ডিপোলারাইজেশন করে দিতে পারে। তাহলে যেহেতু এই দিকের মার্জিন থেকে এই দিকে আসছে, তাহলে লিড টুটা আমরা এইখানে রাখি ইউজুয়ালি, তাহলে এটা হলো লিড টু। তাহলে কোন একটা ওয়েভ, কোন একটা ইলেকট্রিক ওয়েভ, ডিপোলারাইজেশন ওয়েভ যদি এদিক থেকে এইদিকে আসে তাহলে অপোজিট দিকে যাচ্ছে, তার মানে নেগেটিভ ওয়েভস হবে ডিপোলারাইজেশনের জন্য, তাহলে একটা ইনিশিয়াল নেগেটিভ আমরা কিউ ওয়েভস পাচ্ছি। তারপরে এটা হয়ে গেল, ততক্ষণে এই ওয়েভগুলো দিয়ে খুব তাড়াতাড়ি ইম্পালসটা এইখানে পৌঁছে গেছে এবং তারা পুরোটা এইখানে রিচ করিয়ে দিয়েছে। যখনই পুরো এন্ডোকার্ডিয়াম দেখো আমরা এন্ডোকার্ডিয়ামে কিন্তু মার্ক করেছি, এপিকার্ডিয়ামে নয়, তাহলে এন্ডোকার্ডিয়াম থেকে একসঙ্গে সমস্ত ইলেকট্রিসিটি গুলো এইদিকে আসছে একসাথে। This will cause a R upstroke, and লাস্টের যে এই পার্টের যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি সেটা একটু অন্যরকম হয়, এইভাবে ঘুরে আসে, সেই কারণে তার যে ডিপোলারাইজেশন ওয়েভ সেটা একটু নেগেটিভের দিকে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি কারো আপস্ট্রোক হয় তাহলে আইসোলেটিভ পয়েন্টে আসার জন্য কি হবে, তাকে ডেফিনেটলি ডাউনস্ট্রোক আসতে হবে। তাহলে এই কনসেপ্টটা যদি আমি নাও ধরি তাও আলটিমেটলি বেস লাইনে আসবে, কোন একটা অ্যাক্টিভিটি হয়েছিল সে অ্যাক্টিভিটিটা আর নেই, তাহলে তো সে নিচে আসবে। So this downfall is denoted by S wave. Well, this is the whole history of QRS complex, right? তাহলে QRS is by ventricular depolarization. Then এখানে যে আমাদের যে সেগমেন্টটা পাচ্ছি আইসোলেটিক সেগমেন্ট, সেটা কেন হয় আমরা বলে দিয়েছি, অ্যাকশন পটেনশিয়ালে সে যেখানে পটাশিয়াম ভেতরে আসছে আর সরি পটাশিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ভেতরে আসছে, ওই একটা প্যারালাল ওয়েভের জন্য একে অপরকে কাট আউট করে দিচ্ছে, সেই কারণে এটা আইসোলেটিক আমরা এখানে লাইন পাচ্ছি। তারপরে যখন ক্যালসিয়াম বন্ধ হয়ে যাচ্ছে, পটাশিয়ামটা কেবলমাত্র হুড় করে বাইরে বেরিয়ে যাচ্ছে, তার জন্য আলটিমেটলি আমরা টিউবস পাচ্ছি। দিস ইজ ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, রাইট? সো দিস ইজ দ্য হোল স্টোরি। তাহলে this is the P waves, this is the PR segment, this is the QRS, this is the J point. J point means the connection between ST segment. This segment is known as segment বলছি, তার মানে S wave শেষ হয়ে যাবে তারপরে শুরু হবে, and T wave শুরু হবে তার আগে শুরু হবে, তার আগে শেষ হবে। তাহলে S wave এখানে শেষ হয়ে যাচ্ছে, যদি এটা নিচের দিকে আসে তা এখানে শেষ হচ্ছে, তাহলে this is the point, that is J point, starting from J point to
starting of T waves. This is known as ST segment. अच्छा मायोकार्डियल इंफार्क्शन है डिपोलराइजेशन টা ড্যামেজ হয়ে গেল না রিপোলারাইজেশন আগে ড্যামেজ হয় দিস ইজ ভেরি ক্রুশিয়াল কোশ্চেন যে কোনো ইসচেমিয়াতে যে কোনো ইনজুরিতে যে কোনো একটা সেল ধরুন ডেথ হচ্ছে তার ক্ষেত্রে অলওয়েজ রিপোলারাইজেশন উইল বি ইনহিবিটেড ফার্স্ট এটিপি রিপোলারাইজেশন করার জন্য এটিপি থেকে এটিপি করতে হবে সেটা একটা প্রসেস কিন্তু অলরেডি বাইন্ড হয়ে থাকবে সেই কারণে রিপোলারাইজেশনের যদি অ্যাবনর্মালিটি হয় যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় তাহলে কোন পার্টটা উপরে উঠবে এসটি সেগমেন্ট উপরে উঠবে ঠিক আছে এটা একটা গোদা বাংলায় একটা এক্সপ্লেনেশন আরো অনেক ভালো এক্সপ্লেনেশন আছে আমি সেদিকে যাচ্ছি না ঠিক আছে আসতে পারে আমরা পরে ডিসকাশন করব আমরা এখন ফিজিওলজি ডিসকাস করছি প্যাথোলজি সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ দ্য হোল পি কিউ আর এস এন্ড টি পি কিউ সেগমেন্ট তাহলে সেগমেন্ট যেহেতু বলছি তাহলে টি ওয়েভ শেষ হয়ে যাবে আর কিউ ওয়েভ শুরুর আগে থেকে তাহলে দিস ইজ নোন অ্যাজ টি কিউ সেগমেন্ট ইউ ওয়েভস একটা পাওয়া যায় ইউ ওয়েভস অনেকে বলে যে ইট ইজ ডিউ টু ওটা তো প্যাথোলজিক্যাল বাট অনেক সময় এমনিও ইউ ওয়েভস আমরা পাই ঠিক আছে ক্যাপিলারি মাসল রিপোলারাইজেশনের জন্য অনেকে বলে যে ইউ ওয়েভসটা আমরা পাই যাই হোক এটা সমস্ত ডিটে পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না যদি পাওয়া যায় সেটা একটা ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি ডিনোট করে আচ্ছা তারপরে কিউটি ইন্টারভাল দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভাল টু লার্ন তাহলে পিআর ইন্টারভাল সবথেকে গুরুত্বপূর্ণ এক নম্বর গুরুত্বপূর্ণ দুই নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হলো এসটি সেগমেন্ট তার ডিউরেশনটা ইম্পর্টেন্ট না কতটা উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট সেটা আমরা লাস্ট ক্লাসে বলবো ইন্টারভালের দিক থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো কিউটি ইন্টারভাল সো হোয়াট ইজ কিউটি ইন্টারভাল স্টার্টিং ফ্রম কিউ টু এন্ড অফ টি স্টার্টিং ফ্রম কিউ টু এন্ড অফ টি দিস ইজ নোন অ্যাজ কিউটি ইন্টারভাল তাই তো তাহলে কিউটি ইন্টারভাল অ্যাজ এ হোল ইট ডিনোটস ডিপোলারাইজেশন অর রিপোলারাইজেশন why both ডিপোলারাইজেশন কোথা থেকে আসছে কিউ তো শেষ হয়ে যাচ্ছে oh sorry yeah yes depolarization and repolarization both sorry you are correct তাহলে QT interval is denoted by both depolarization and repolarization but QT prolongation is mostly denoted by repolarization যদি prolonged হয় তাহলে QT prolonged হয় usually ঠিক আছে আচ্ছা এবারে QT এখানে একটা মজার জিনিস আছে QT interval আমরা যেটা মাপবো সেটা কিভাবে মাপবো খুব সহজ মাপা না বয়স মাপার পরে আসছে কিউটি ইন্টারভাল মাপার প্রসেস হলো যেখান থেকে কিউএফ শুরু হচ্ছে সেখান থেকে স্মল বক্স ক্যালকুলেট করতে শুরু করব যেখানে টিওএফ শেষ হচ্ছে সেখানে গিয়ে গোনা শেষ করব টোটাল নাম্বার অফ স্মল বক্স ইনটু 0.04 এটা হবে ইন সেকেন্ড বা যদি 40 দিয়ে 40 দিয়ে গুণ করি 40 দিয়ে গুণ করি তাহলে ইন মিলি সেকেন্ড তাহলে আমরা কিউটি ইন্টারভাল পাবো এখন সমস্যা হলো যে দিস কিউটি ইন্টারভাল ইজ ডিপেন্ডেন্ট অন রেট যদি পেশেন্টের রেট বেশি হয় তাহলে আমাদের কিউটি ইন্টারভাল ক্যালকুলেশনে অসুবিধা হয় আমাদের ভুল হয় সেক্ষেত্রে আমরা সেই কারণে রেট দিয়ে জিনিসটাকে কারেক্ট করব রেটের ইসিজি এর ডেপিকশন কি আর ইন্টারভাল যত বেশি রেট বাড়বে আর তত ছোট হবে ঠিক আছে তাহলে আমরা আর ইন্টারভাল দিয়ে কারেক্ট করব ডাইরেক্টলি না একটু কঠিন ফর্মুলা বাজেট ফর্মুলা আরো হাজার একটা ফর্মুলা আছে কিন্তু মোস্ট কমনলি ইউজড and one of the easiest also to calculate it via QT interval by root over RI interval এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে এটা জিজ্ঞেস করে পরীক্ষাতে জিজ্ঞেস করে আর এর শুরুটা আর এর পিক থেকে না ওরকম ভাবে বলতে পারবে না আর ইন্টারভাল তো মানুষ ভ্যারি করবে না কারণ হার্ট রেট যদি 80 হয় তার আর ইন্টারভাল একরকম হবে কারণ হার্ট রেট যদি 120 হয় তার আর ইন্টারভাল একরকম হবে আমরা আর আসছি কিভাবে হার্ট রেট দেখছি আর কিভাবে হার্ট রেট ক্যালকুলেট করতে আমরা সেই স্টেজে আসছি ঠিক আছে আচ্ছা এবার এখানে একটা মজার বিষয় হলো যে উইদাউট ডাইরেক্টলি গোইং টু কিউটি ফর্মুলা কিউটিসি আমরা কি অ্যাজিউম করতে পারি যে whether QT is prolonged or not just by seeing the ECG এটাকে বলে আইবলিং আমরা ইকোকার্ডিওগ্রাফিতে ইজেকশন ফ্র্যাকশন আইবলিং দিয়ে মাপি মানে চোখে দেখে একটা আইডিয়া হয়ে যায় ঠিক তেমনি আইবলিং দিস ইজ নোন অ্যাজ আইবলিং যখন দেখবে হার্ট রেট মোর দ্যান 70 তখন আমরা জাস্ট আইবলিং করে বলে দিতে পারবো যে কিউটি প্রলং হয়েছে কিনা কিভাবে যদি টোটাল আরআর ইন্টারভাল দিস ইজ দ্য টোটাল আরআর ইন্টারভাল আর টোটাল আরআর ইন্টারভালের 50% এর বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলবো prolonged QT দেখো when the heart rate is more than 70 one can eyeball the QTC
is normal if the QT interval is equal or less than half of the RR interval. যদি RR interval 50% এর কম হয় তাহলে সেটাকে আমরা নরমাল বলবো, কিন্তু যদি তার বেশি হয়ে যায় কখন, যখন the prerequisite is heart rate is more than 70, তাহলে নরমাল ইন্ডিভিজুয়াল বা ট্যাকিকার্ডিক পেশেন্ট যার হার্ট রেট 70 এর বেশি 120 150 তার ক্ষেত্রে কিন্তু আমাদের কিউটিসি আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই, আমাদের খালি দুটো ইনফরমেশন দরকার, whether QT is prolonged or not, as simple as that. তাহলে সেইটুকু জানার জন্য আমাদের আলাদা করে কোয়ান্টিফাই করতে হবে যে কতটা প্রলং, ডেফিনেটলি বেশি প্রলং হলে বেশি খারাপ, কিন্তু ইনিশিয়াল ইনফরমেশনটা আমরা ডাইরেক্টলি জাস্ট চোখে দেখে বুঝতে পারবো। যদি আরআর ইন্টারভ্যালের অর্ধেকের বেশি হয় কিউটি ইন্টারভ্যালটা তাহলে ইট ইন্ডিকেটস প্রলংড কিউটি ইন্টারভ্যাল, জাস্ট এটুকু মাথায় রাখো। আচ্ছা, এটা হয়ে গেছে ডিসকাশন, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ডিসকাশন করে ফেলেছি। এবারে লাস্ট পার্ট হলো যে আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা কি হচ্ছে। ওয়েনকিব্যাক ফেনোমেনন বলে ফেনোমেননের নাম শুনেছো? হ্যাঁ, ওয়েনকিব্যাক ফেনোমেনন কে মনে আছে, কার মনে আছে বলো? এনিওয়ান? नाम तो सुना ही होगा, ठीक है। ওয়েনকিব্যাক ফেনোমেনন হলো একটা ইসিজি ফেনোমেনন। ইসিজি ফেনোমেনন এই যে পিয়ার ইন্টারভ্যাল দেখছো তোমরা, বড় হয়ে যাচ্ছ কি? জাস্ট 5 মিনিটস, ঠিক আছে, একটু কথা বলো না প্লিজ। হ্যাঁ, এই যে পিয়ার ইন্টারভ্যাল দেখছো সেটা গ্র্যাজুয়ালি প্রলংড হয়। So this is known as ওয়েনকিব্যাক ফেনোমেনন। এটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের একটা লক্ষণ। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের যদি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে প্রলং থাকে, যদি ফিক্সড প্রলং থাকে তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলে, আর যদি গ্র্যাজুয়ালি প্রলং হতে থাকে এই পিয়ার ইন্টারভ্যালটা তাহলে সেটাকে আমরা বলবো ওয়েনকিব্যাক ফেনোমেনন, ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি ওয়েনকিব্যাক। এবারে এই ওয়েনকিব্যাক ফেনোমেননটা কিন্তু ইসিজি আবিষ্কারের আগেই আবিষ্কার হয়েছিল। কিভাবে? এ ওয়েভস থেকে। জেবিপি তে আমরা এ ওয়েভস পড়েছি, জেবিপি পড়ানো হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, তোমরা পড়োনি আগে? হ্যাঁ পড়েছো তো, জেবিপি জুগুলার ভেনাস প্রেসার পড়েছো, ওয়েভ ফর্ম পড়েছো, ওখানে এসিভি তিনটে ওয়েভস ছিল, হ্যাঁ, এসিভি তিনটে পজিটিভ আর এক্স ওয়াই নেগেটিভ। তো ওখানে এ ওয়েভের যে অকারেন্স সেই ডিফারেন্সটা দেখে আস্তে আস্তে ওরা ওয়েনকিব্যাক ফেনোমেননটা আবিষ্কার করেছিল। তো আমরা যে মেকানিক্যাল যে রিলেশন, ইসিজি যে মেকানিক্যাল রিলেশন, সেটা আমরা একটু একটা সেন্টেন্সে জানবো প্লিজ, জাস্ট 5 মিনিটস প্লিজ। যখন ভেন্ট্রিকুল কন্ট্রাকশন হচ্ছে তখন কি হবে? ভালভগুলো ক্লোজ হবে, তার মানে কোন সাউন্ড আসবে? S1 আসবে। তাহলে S1 is denoted by starting of QRS। তাহলে এখানে দেখো দিস ইজ দ্য S1, এখানে এবি ভালভ ক্লোজ হচ্ছে, দিস ইজ S1। আর ডিপোলারাইজেশন যেটা ডায়াস্টোল সেটা শুরু হচ্ছে এই পুরো যে ইলেকট্রিক্যাল সিস্টোল, this starts from QRS to ending of T waves, so this whole electrical systole will incorporate mechanical systole as well। তাহলে মেকানিক্যাল সিস্টোলটা কখন হচ্ছে? not inside the QT interval, it is beyond QT interval, that is after T waves। এই যে পার্টটা আইসোইলেকট্রিক যে পার্টটা আছে, that is T Q সেগমেন্ট, সেই পার্টে ইলেকট্রিক্যাল ডায়াস্টোল হচ্ছে এবং সেই পার্টে মেকানিক্যাল ডায়াস্টোল হচ্ছে। বুঝতে পারলে? না ভাই প্রলং আছে, ঠিকই বলছো, না আমি সেটা এখন সেখানে ফোকাস করছি না। তো এই হলো ইলেকট্রিক্যাল পার্ট। তাহলে সিস্টোল ইজ ডিনোটেড, ভেন্ট্রিকুলার সিস্টোল ইজ ডিনোটেড বাই QT interval and diastole is denoted by TQ interval, as simple as that। এটুকুই খালি মাথায় রেখো, ঠিক আছে? পুরো স্লাইডস গুলো আজকে শেষ করতে পারলাম না, পরের দিন হবে আবার, ঠিক আছে? চলো, কোনো কোয়েশ্চেন? টিল নাও কোনো কোয়েশ্চেন?